করলাম। বিকেলে ঘুমটা ভাঙতে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি তাহার কথা। হঠাৎ অব্র, আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। কিছু বলবে? সরি, আসলে তখন মাথাটা প্রচুর গরম হয়ে গিয়েছিল তাই। আমি মুগ্ধ তার বিচরণে, আর সে ব্যস্ত নতুনের সন্ধানে। হায় রে ভালোবাসা। আমি নীলার দিকে তাকিয়ে কথাটা বলে একটু হাসার চেষ্টা করে বললাম। তারপর আমি সোজা নিচে চলে আসলাম। এসেই আম্মুর পাশে বসলাম। কে রে, তোর কি মন খারাপ? না। নীলার সাথে গল্প কর, দেখবি মন ভালো হয়ে যাবে। তোমার বান্ধবীর মেয়ে মানে নীলা কবে ওদের বাসায় যাবে? কালকে সকালে। আচ্ছা আম্মু, আমি আসি। এই সন্ধ্যার সময়? তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে। আমি গেলাম। তারপর বাইকটা স্টার্ট দিয়ে সোজা মিন্টু মামার চায়ের দোকানে চলে গেলাম। মামা, আজকে ওরা আসেনি? আসলে একটু আগেই চলে গেছে। ও। তারপর ফোনটা বের করে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, কই তুই? এই তো সবে বাসায় আসছি। আচ্ছা তাহলে থাক, আমি ফোন রাখছি। কিছু বলবি আমাকে? ভাবছিলাম আজকে আড্ডা দিব, কিন্তু তুই তো বাসায়। আচ্ছা আজ না হয় বাদ দে, অন্য একদিন আড্ডা দিব। হুম। তারপর ফোনটা রেখে দিলাম। মামা, এক প্যাকেট ব্যানসন দেন তো। আমি সিগারেট খাচ্ছি আর নীলার কথা ভাবছি। কি রে মামা, আমার রেখা খাইয়া ফেলাইছে? আমি পিছন ফিরে দেখি রাজ দাঁড়িয়ে। কিরে তুই না বাসায় চলে গেলি, আবার এখানে? আরে দূর, আমি তো বাসায় যাইনি, ওর কাছে গেছিলাম। ও আবার কে রে? দূর বাল, তুই জানোস না। আহারে, আমার বল্টু থুক্কু বন্ধু তার দিলের রানীর কাছে গেছে। হুম। আপনারা বুঝেন নাই? আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের কাছে গেছিল, আর ওর নাম দিলের রানী, থুক্কু রানী। আমার একটা দে। ওকেও একটা দিলাম। তারপর দুজনে একসাথে খেতে লাগলাম। অব্র, আমাকে একটা সত্যি কথা বলবি? বল। তোর কি কোনো কারণে মন খারাপ? মন থাকলে তো। কি হয়েছে আমাকে সবটা খুলে বলতো। তারপর নীলার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে ওকে সবটা বললাম। তার মানে এই জন্যই তোর মন খারাপ? দোস্ত, ও আমাকে ভালোবাসে না। তুই শান্ত হ। আমি কিভাবে শান্ত হব তুই বল? আমি 100% শিওর ও তোকে ভালোবাসে। তুই সিরিয়াস বিষয় নিয়েও ফাইজলামি করতেছিস? না রে, আমি কিন্তু সত্যি সত্যি বলতেছি। কিন্তু কিভাবে? আরে বোকা, ও যদি তোকে ভালোই না বাসে তাহলে তুই ওকে কিস করার পর ও কেন তোর আম্মুর কাছে তোর নামে বিচার দেয়নি? আর বরং তুই যখন অসুস্থ ছিলি ও সারা রাত তোর সেবা করেছে। আর তুই তো বললি ও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাই তো, আমি তো এমন করে কখনো ভেবে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ও যতবার তোকে আদর করেছে, থকুম থাপ্পড় মেরেছে, ও কিন্তু প্রতিবারই তোর কাছে ক্ষমা চাইছে। রে, কিন্তু আমার পুলিশিনি তো আমাকে ওর মনের কথা বলছে না। বলছে না তো কি হয়েছে, এবার থেকে বলবে। বাট হোয়াই? আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আগে একটা ট্রিট দিবি, তারপর। শালা এরেই বলে বন্ধু। সে যতই বিপদে থাকুক তারে বাস না দিলে আর কিন্তু মন ভরে না। আচ্ছা দি মনে। এবার শোন, আজ থেকে তুই ওকে ইগনোর করবি, ওর সাথে কোনো কথাই বলবি না, আর মেলামেশাও না। আর হ্যাঁ, ভুলেও ওকে ফোন দিবি না। আর যদি পারিস তাহলে ওর সামনে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরবি, যাতে ও জেলাস ফিল করে। তাহলে খুব শীঘ্রই তুই ওকে পেয়ে যাবি। পেয়ে তো যাবো, কিন্তু তারপর আমার কি হবে? মানে? বাইকে করে মেয়ে নিয়ে ঘুরলে ও আমার অবস্থা খারাপ করে ফেলবে। থ্যাঙ্কস দোস্ত। আচ্ছা এবার চল। তারপর রাজকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। শালা হারামি যা খাওনটা খাইলো। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাত প্রায় 11টা। অব্র, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে বাইরে ছিলাম আর কি। পাগলামি বাদ দে, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য বসে আছে একসাথে খাবে বলে। আমি বাহির থেকে খেয়ে আসছি। তারপর সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি তুমি এখানে বসে আছো কেন? আসলে সকালে ঘুম ভাঙতেই দেখি আমার পাশে নীলা বসে আছে। তাই আন্টি ডাকতে বলেছিল তাই আসছি। সেটা না হয় বুঝলাম, তো আমাকে না ডেকে আমার পাশে কেন বসেছিলে? আমার শরীর ভালো লাগছিল না তাই বসছি, তাতে তোর কি? এই বলে নীলা নিচে চলে গেল, আর আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রেডি হয়ে নিচে নামতেই। অব্র, জি আম্মু। তাড়াতাড়ি নাস্তা করে নে। কেন গো আম্মু? নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। ওর কি হাত পা নেই নাকি? আর শোনো, আমার কাজ আছে, তাই আমি ওকে দিয়ে আসতে পারবো না। তোর সাথে আমি গেলে তো যাব না তোর সাথে। কি পুলিশ হইল, একা একাই যদি বাসায় না যাইতে পারো? তুই আমারে কি বললি?
কানে কি শুনেন না? মনে হয় কানে সমস্যা আছে। তারপর নাস্তা করে নিজের রুমে চলে আসলাম। আর রাজের বলা প্ল্যান অনুযায়ী চলতে হবে, না হলে তো ওর মুখ থেকে আই লাভ ইউ শুনতে পারবো না। ওই আমি কিন্তু আপনা করে ওইটা বলি নাই। ওই আমি বাসায় যাব। আমার পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তো তুই আমারে বাইকে করে দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনারে বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি নাকি যাবি না? না, আমি কথাটা শেষ করতেই নীলা আমার কলার চেপে ধরলো। আপনি আমার কলার ধরলেন কেন? তুই আগে বল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর কলার ছেড়ে দেব। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দিব? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেললেই দোষ, তাই না? আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম তখন আপনি আমাকে কি বলতেন মনে নাই? আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না। সেই জন্যই তো আমি ওইসব ছেড়ে দিছি। নীলা আমাকে ছেড়ে নিচে চলে গেল, আর আমি বিছানায় বসে আফসোস করছি। আহারে, আমার প্রিয় তারে নিজে বাসায় দিয়ে আসতে পারলাম না। সব দোষ রাজের। শালা তোরে মুই দেখা নিব। হঠাৎ আম্মু আমার রুমে এসে, অব্র, জি আম্মু। এই তুই নীলাকে কি বলছস? আমি আবার ওকে কি বললাম? সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কাঁদছে কেন? হ্যাঁ, আচ্ছা তুই থাক, আমি ওর কাছে গেলাম। আম্মু চলে গেল, আর আমি ভাবছি কিরে ও আবার কাঁদছে কেন? আমি তো ওকে খারাপ কিছু বলি নাই। আচ্ছা, আমি যে তখন ওকে বললাম আমি ওকে বাসায় দিয়ে আসতে পারবো না, সেই জন্যে হয়তো। তার মানে ও কি আমাকে ভালোবাসে? দূর, কিছুই বুঝতেছি না। একটু পর নিচে চলে আসলাম, দেখলাম নীলা আর আম্মু বসে আছে, আর এখানে নীলার ব্যাগও আছে। মনে হয় এক্ষুনি চলে যাবে। অব্র, হুম। তুই নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয় প্লিজ। আম্মুর এই কথাটা তুই আর না করিস না। আম্মুর কথা আর ফেলতে পারলাম না, আর নীলার জন্য কষ্ট হচ্ছে। পাগলি, তাকে তখন এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আম্মু ও কখন যাবে? এই তো এখন। তারপর আমি নীলাকে বাইকে নিয়ে ওর বাসার দিকে রওনা হলাম। নীলা আগেরকার মতো বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরলো, আর বাইকের গ্লাসের আয়নায় দেখলাম নীলা মুচকি হাসছে। একটু পর ওর বাসার কাছে এসে ওকে নামিয়ে দিয়ে বললাম, আমি আসি। বাসার ভেতরে যাবে না? আমার কাজ আছে, আজ আসি, অন্য একদিন না হয় যাব। অব্র, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তুমি আমার কে হও যে আমি তোমার উপর রেগে থাকবো? তারপর বাইকটা স্টার্ট করে ভার্সিটিতে গেলাম। নীল, এইদিকে আসো। তারপর নীল আমার কাছে এসে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নীল? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনার্স প্রথম বর্ষে, তাই না? জি ভাইয়া। তোমার ক্লাসের রানীকে চিনো? হুম ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, কেমন? হুম একটু পর রানী আমার কাছে এসে, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে ভাইয়া? তারপর রানীকে সবটা বললাম। তো এখন আমাকে কি করতে হবে? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ও কি এই ব্যাপারে জানে? এসব তো ওরই প্ল্যান। রানী হচ্ছে আমার রাজবল্টুর গার্লফ্রেন্ড, থুক্কু বন্ধুর। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকে? ভাইয়া। ওকে। আর শোনো, তোমার নাম্বারটা দাও। 017-736... রাজকে কি? তুমি ওকে এই ব্যাপারে এখন কিছু বলার দরকার নেই, একবার কালকে সকালে ওকে জানাবো। তারপর ওর সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। আর ভাবছি রাজ, তোর সামনে তোর গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরবো, ভাবা চাই এগুলা? কপাল লাগে রে দোস্ত, কপাল। এসব ভাবছি আর হাসছি। হঠাৎ আম্মুর কাছে এসে বলল, বাপজান, এসব তো ভালো না। মানে? আমার কাছে আসো, তারপর তোমারে বলতেছি। আমি তো আম্মুর কথা শুনে ভেবা জায়গা খাইয়া গেলাম। কি কয় আম্মা? আম্মু আবার আমার আর নীলার ওইসব দেখে ফেলাই নাই তো? হায় আল্লাহ, এবার কি হবে? কিছু বলবা আমারে? তারপর আমি ভয়ে ভয়ে আম্মুর কাছে গেলাম। হতচ্ছাড়া, সিগারেট ওসব ছাই পাস কতদিন ধরে খাস? আমি আম্মুর কাছে গিয়েও দিলাম দৌড়, এক দৌড়ে বাথরুমে। ভাবতেছি আম্মুকে এ ব্যাপারে বললো কে? নীলা নয় তো? হতেও পারে। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম, আর সারাদিন এভাবেই কেটে গেল। সকালে কারো ফোনের আওয়াজে আমার শখের ঘুমটা ভেঙে গেল। হ্যালো, কে? ভাইয়া আমি রানী, আপনি বলেছিলেন না আমাকে কালকে? ও হ্যাঁ, তুমি এখন কোথায়? এই তো বাসায়, এক্ষুনি বের হব। বের হবি ভালো কথা, তুই আমার ঘুম ভাঙলি কেন? ভাইয়া আমাকে কিছু বললেন? কই না তো। তুমি ভার্সিটির সামনে থেকো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি নাস্তা সেরে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, তুই কোথায়? আমি মোরাদ সাফি। আমরা তো মন্টু মামার চার দোকানে বসে আড্ডা দিচ্ছি। তুই কই? আসতেছি আমি। বল্টু থুক্কু বন্ধু,
তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার লাইগে ওয়েট করতেছি। শালা কর মজা, একটু পর তো সব মজা আমি বাহির করবো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটির সামনে গেলাম। পরে রানীকে নিয়ে সোজা মন্টু মামার চা দোকানের সামনে আসলাম। আমার সাথে রানীকে দেখে সবার অবস্থা দেখার মতো হয়েছে, তবে রাজের একটু বেশি। বাইক থেকে নেমে আমি আর রানী রাজের কাছে গেলাম। তুমি কেমন আছো? ভালো। রানী তুমি একটু ওই দিকটায় যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর রানী ওইদিকে চলে গেল। মাম্মা এসব কি হলো? বোঝো না, মুড়ি খাও? দেখো ব্রো, ও আমার গার্লফ্রেন্ড। জানি তো। তাহলে তোর ওর সাথে কি? তুই তো বললি। আমি আবার তোকে কখন বললাম? আরে মনে নাই, কালকেই তো বললি নীলাকে জেলাস ফিল করতে, একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করবি, তাই তো রানীকে নিয়ে আসছি। তুই তো নীলাকে জেলাস ফিল করাইতেছিস না, বরং আমারে করাই দিছিস। ওর কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। আচ্ছা তোরা থাক, আমরা আসি। আমরা মানে? আমি আর রানী। তোরা আবার কই যাবি? আরে নীলার কাছে যাব, থানায় আর কি। তারপর রানীকে নিয়ে সোজা থানায় গেলাম। থানায় ঢুকেই আমি অবাক, কারণ নীলার কেবিনে ঢুকতেই দেখি নীলা আর নীলার আম্মু বসে আছে। আমরা দুজন ভিতরে ঢুকতেই ওরা আমাদের দিকে চেয়ে আছে। আরে অপ্রজে, ভেতরে আসো। এই আসো। আমি আর রানী আন্টির পাশের চেয়ারটায় বসলাম। নীলার দিকে চেয়ে দেখলাম নীলা রানীর দিকে রাগী চোখে চেয়ে আছে। মনে হচ্ছে এখনই ওকে আস্ত খেয়ে ফেলবে। অব্র, ওই মেয়েটা কে? রানীর দিকে ইশারা করে, ও আমার কাজিন। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম নীলা আপুর সাথে একবার দেখা করে যাই। তা আন্টি আপনি এখানে কেন? বাজারে আসছিলাম, তাই ভাবলাম নীলার সাথে দেখা করে যাই। নীলার দিকে চেয়ে দেখি ওর চোখ দুটো লাল হয়ে আছে। মনে হচ্ছে এখনই আমাকে আর রানীকে আস্ত খেয়ে ফেলবে। আর আমি ওকে একটু আগে যে সুন্দর করে ডেকেছি, মানে নীলা আপু বলে, আমার মনে হয় না ও আমাকে এমনি ছেড়ে দিবে। তোমার নাম কি? রানী। পড়াশোনা করো? জি। কিসে পড়ো? আমি নীলার দিকে তাকিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। এবার অনার্স প্রথম বর্ষে। অব্র, তোমার কি হয়? উনি তো। আমি রানীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম, আন্টি ও আমার সম্পর্কে চাচাতো বোন হয়। আর আপু আপনি কেমন আছেন? ভালো। আমি যদি একটু আগে আন্টিকে না থামিয়ে দিতাম, তাহলে তো সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আচ্ছা নিলাম, বাসায় যাই, বাসায় কাজ পড়ে আছে। আর অব্র, তুমিও একদিন আমাদের বাসায় এসো। তারপর আন্টি চলে গেল। আর আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম, আপু আমার খুব খিদে পেয়েছে। আমার কথা শুনে রানী মুচকি মুচকি হাসছে, আর নীলা রাগে ছটফট করছে। সবচেয়ে বড় কথা, নিজের হবু বউকে আপু বলে ডাকার মজাই আলাদা। একটু পর হাবিলদার এসে নাস্তা দিয়ে গেল। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। তারপর অব্র, তুমি একটু বাইরে যাও তো। কেন? যেতে বলছি, যাও। আমি জানি নীলা এখন রানীর সাথে কথা বলার চেষ্টা করবে, তাই আমি বললাম, রানী চলো। ও এখানে থাক, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপু, আপনি আমাকে যা বলার তা ওর সামনে বলুন, কারণ ও আমার হয়, মানে। আমি তো রানীর কথা শুনে বোকা বনে গেলাম। হাই হাই, মাইয়া বলে কি? ও তোমার কি হয়? আপনি জানেন না? রানীর কথা শুনে তো আমার যায় যায় অবস্থা। ওরে বইন রে বইন, ও আমার হবু বউ রে। তুই আর কিছু বলিস না রে, ভবিষ্যতে ও আমারে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা থাকো। নীলা ওয়াশরুমে চলে গেল। আর আমি, এই তুমি একটু আগে এগুলো কি বললে? ভাইয়া, এগুলো না বললে তো আমরা জানতে পারবো না উনি আপনাকে ভালোবাসে কিনা। তাই বলে তুমি আমাকে মারবার প্ল্যান করে আসছো, তাই না? একটু বাদে নীলাও চলে আসলো। ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে ও একটু আগে কান্না করেছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, নাকি ভালোবাসে? তারপর নীলাকে বিদায় জানিয়ে রানীকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। অব্র, খাবার খেতে আয়। আম্মু। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। আর ভাবতেছি সকালের ঘটনাটা। আচ্ছা, নীলা কি সত্যি আমাকে ভালোবাসে? আর যদি আমাকে ভালোই না বাসে, তাহলে আমার সাথে রানীকে একসাথে দেখেও কেন এমন রিয়্যাক্ট করলো? শালা আর ভালোই লাগছে না। তারপর নিচে এসে বাইকটা নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে বসে ছোট আপুগুলোর খেলা দেখছিলাম। ওরা কানামাছি খেলতেছে।
হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি রানী কল দিয়েছে। হ্যালো ভাইয়া, হুম। কোথায় আপনি? এই তো পার্কে বসে আছি। কিন্তু কেন বলো তো? আসলে আমার কিছু জামা কেনার ছিল। রাজকে বলেছিলাম, ও আজকে গ্রামের বাড়িতে গেছে, আর ও বলল আপনার সাথে যেতে। তুমি এখন কোথায়? বাসায়। তুমি রেডি হও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার বাসায় আসছি। একটু পর বাইকটা নিয়ে রানীদের বাসার নিচে গেলাম। তারপর রানীকে নিয়ে মার্কেটে গেলাম। শালার মাইয়া মানুষের যে জামা চয়েস করতে এত সময় লাগে। 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখনো একটা জামা চয়েস হয়নি। ভাইয়া, আপনার কি খারাপ লাগছে? না রে বোন, আমার কাছে আরাম লাগছে। ভাইয়া কিছু বলছেন কি? তুমি তাড়াতাড়ি মার্কেট করো। তারপর রানী জামা চয়েস করতেছে। এই ফাঁকে আমি রাজকে কল দিলাম। মাম্মা কই তুই? এই তো বাসায় শুয়ে আছি। মাম্মা তুই না গ্রামের বাড়িতে? আরে বোকা, আমি আবার কখন গ্রামে বাসায় যাবো? কিন্তু রানী যে বলল। সেটা তো ওর হাতে থেকে বাঁচার লাগি। শালার মাইয়ারা মার্কেটে গেলে 4-5 ঘন্টা লাগাই দেয়। তাই ওকে মিথ্যা বলেছিলাম। মাম্মা তুই কোথায় এখন? ওরে বাটপার, ওরে চিটার, আমারে ফাঁসাই দিয়ে এখন বলতেছিস আমি কই? শালা ফাজিল, এবার বোঝ মজা। আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে কেমন মজা লাগে। তোরে হাতের কাছে পাই, তারপর বোঝামো। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর রানীর মার্কেট শেষ হলো। ভাইয়া আমার কেনা শেষ। তারপর রানীর বিল মিটিয়ে বিলটা আমি দিলাম। পরে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় ফিরলাম। রাত্রে খাবার খেতে আসছি। তখন আম্মু যা বলল তা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। আম্মু তুমি এসব কি বলতেছো? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন দুটোই ভালো আছে। তাহলে আমি কেন আমার বাইক বিক্রি করবো? আমি যেটা বলছি সেটা হবে। বললেই হলো নাকি? তাহলে মেয়ে নিয়ে ঘুরছস কেন? আমি বাইকে মেয়ে নিয়ে ঘুরি, তোমাকে এ কথা কে বললো? আমি কোন দুঃখে তোকে বলতে যাব? তাহলে আমি কোন সুখে তোমার কথা শুনতে যাব? তারপর আমি রুমে এসে দরজাটা আটকে দিলাম। পরে বারান্দায় গিয়ে সিগারেটটা ধরালাম। আর ভাবছি আমি যে মেয়ে নিয়ে ঘুরি এ কথা আম্মুকে কে বলল? আচ্ছা, নীলা নয় তো? হ্যাঁ নীলাই হবে, কারণ আমি যে রানীকে নিয়ে ঘুরছি সেটা নীলাই আম্মুকে বলতে পারে। তার মানে নীলা কি আমাকে... যাই হোক, সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে নামতে আম্মু বলল, অব্র শোন, কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুই কি আমার উপরে রেগে আছিস? তুমি যেটা মনে করো। রাগ করছিস? আমি নিশ্চুপ। নীলার আম্মু ফোন করেছে ওদের ওখানে যেতে। তো তোকে সাথে করে নিয়ে যেতে বলছে। আমার এখন কাজ আছে, তুমি বরং যাও। আমি তো আমার শ্বশুরবাড়ি যেতে চাই, কিন্তু কেমনে যে বলি আম্মুর সামনে। তুই না গেলে আমিও যাব না। তুমি যখন এত করে বলছো তাহলে চলো যাওয়া যাক। তারপর আম্মুকে নিয়ে মাইক্রোতে করে ওদের বাড়ি গেলাম, মানে আমার বাড়ি। গাড়িটা পার্কিং করে ভিতরে যেতেই দেখলাম একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি মনে হয় নীলার আব্বু। আঙ্কেল কেমন আছেন? ভালো। তুমি অব্র তাই না? জি। আরে দাঁড়িয়ে কেন, এখানে বসো। অভ্র কেমন আছো? ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমার সাথে কথা বলার পর ভালো হয়ে গেলাম। কেন আন্টি? আঙ্কেল বুঝি আমার মতো মিষ্টি করে আপনার সাথে কথা বলতে পারে না? আমার কথা শুনে আঙ্কেল কাশতে লাগলো। আর তখন আন্টি বলল, তোমার আঙ্কেল তো কোনো কাজেরই না। বাবা তুমি বরং উপর থেকে ঘুরে আসো। জি শ্বশুর আব্বা। কিছু বললে? না মানে আম্মুকে দেখতেছি না তো তাই জিজ্ঞেস করলাম। তোর আম্মুকে কি বলি হার, এখানে এসে রান্নাঘরে চলে গেছে। তারপর আমি উপরে চলে আসলাম, মানে ছাদে। শালার আজকে সিগারেট তো খাইতেই পারলাম না। না, একটা এখানে খেয়ে নেই, না জানি আর কখন খাওয়া হবে। তারপর সিগারেটটা ধরিয়ে সেই টান, আরে মনে সুখে খাইতেছি। হঠাৎ কে যেন পিছন থেকে আমার পিঠে হাত রাখলো। কে? সিগারেটটা এখন আমার হাতে। আঙ্কেল আপনি? তাড়াতাড়ি নিচে যাও। আসলে আঙ্কেল। আর কয়টা সিগারেট আছে? আর নেই। আঙ্কেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করলো। ব্যানসন 1 প্যাকেট কিনো। আপনি? আমিও খাই। আর তাড়াতাড়ি নিচে যাও। আর হ্যাঁ, মনে করে ওটা এনো। আমি তো আঙ্কেলের কথা শুনে শিহরিত। তারপর নিচে চলে আসলাম আর ভাবছি, যাক শালা, মনের মতো একটা শ্বশুর পাবো। যদি বউটাও মনের মতো হতো তাহলে তো আর কথাই নেই। নিচে আসতেই, তোমার আঙ্কেল কোথায়?
চাঁদে। হুম